হ্যালো ট্রেডার্স, আজ 3 জানুয়ারি। তো আজ আমরা সেক্টর অ্যানালিসিস করব। তো আগের সপ্তাহে আমরা সেক্টর অ্যানালিসিস করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কোন কোন সেক্টর চলবে মানে নিফটি যদি মুভমেন্ট করে তাহলে কোন কোন সেক্টর চলবে বলেছিলাম। 1 নম্বর বলেছিলাম কি মেটাল, ঠিক আছে, 1 নম্বর বলেছিলাম মেটাল। তো আমার প্রিভিয়াসলি ভিডিওটা দেখলে বোঝা যাবে আগের সপ্তাহে। 2 নম্বর বলেছিলাম পিএসইউ ব্যাংক, 2 নম্বর বলেছিলাম পিএসইউ, 3 নম্বর বলেছিলাম অটো। ঠিক আছে, এই 3টে সেক্টর চলবে বলেছিলাম যদি নিফটি মুভমেন্ট করে। যদি সাইডওয়েজ থাকে তাহলে কিন্তু কিছু করার নেই, যদি নিফটি মুভমেন্ট করে তো এই 3টে সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি ছুটবে। তো নিফটি যথারীতি সেম জিনিস, নিফটি একটা ভেরি বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে, এবং নিফটি অল টাইম হাই, প্রিভিয়াস যে অল টাইম হাই ছিল সে অল টাইম হাই ব্রেক করে উপরে একটা ক্লোজিং দিয়েছে এবং খুব সুন্দর ক্লোজিং, যেটাকে বলে ব্রেকআউট ক্লোজিং। ঠিক আছে, তো ডেইলি চার্টে দেখবো খুব সুন্দর ক্লোজিং এবং উইকলি চার্টেও খুব সুন্দর ক্লোজিং। কেন খুব সুন্দর ক্লোজিং? তার কারণ এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। লাস্ট আমরা 2024 30 সেপ্টেম্বর 26,282 টাচ করেছিল এবং 24 নভেম্বর 2025 সেটা টাচ করে নেমেছিল, কিন্তু খুব বেশি সেলিং আসেনি। তারপরে নিফটি প্রিভিয়াস যে হাই ছিল 26,273 তার হাইয়ের উপর যে ক্লোজিং দিয়েছে উইকলি ক্যান্ডেলে। তো এটা একটা ভেরি বিগ বুলিশ ক্যান্ডেল। তো এখন আমাদের প্ল্যান কি হবে? বাই অন ডিপ। কিরকম? মার্কেট যদি একটু নামে তো সেখানে আমরা বাই অন ডিপ করব, ঠিক আছে। তো এবং বাই অন ডিপ কোথায় করব? যদি আমরা কোনো স্টকে ইনভেস্ট করতে চাই তো সেক্ষেত্রে আমরা বাই অন ডিপ ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা কোন কোন সেক্টর, এখন আমরা দেখব যে কোন কোন সেক্টর নিফটিকেও আউটফর্ম করতে পারে। নিফটি যদি এখান থেকে, আমি সাপোজ বলছি, নিফটি যদি এখান থেকে কত পার্সেন্ট, এখান থেকে 2.5% মুভ দিয়েছে, তো এমন কোন সেক্টর আছে যে এখানে নিফটি হয়তো 25,700-তে আছে, 2.5% নিফটি মুভমেন্ট দিয়েছে কিন্তু সেক্টরটা 5% মুভ দিয়েছে, তো সেরকম আমরা সেক্টর খুঁজবো। এরকম ভেরি বিগ সেক্টর, মানে নিফটি যদি 1% মুভ করে থাকে সেক্টর কিন্তু মুভ করবে 2%, সেরকম সেক্টর খুঁজবো। এবং কিছু সেক্টর আছে যেগুলো নিফটি যদি 1% মুভ করে সে হয়তো মুভ করবে 0.1%, 0.2%, অর্থাৎ সেই সেক্টরগুলো থেকে আমরা অ্যাভয়েড করবো, তখন আমাদের ম্যাক্সিমাম গেইন চাই। তো সেটা আমরা কিভাবে পাবো? আমাদেরকে এখন খুঁজতে হবে নিফটি অল টাইম হাই এবং অল টাইম হাই ব্রেকআউট করেছে এবং খুব ভালো সেন্টিমেন্ট আছে। তো আমরা এখান থেকে কি খুঁজবো? ভালো সেক্টর। তো সেটা কিভাবে খুঁজবো? আমরা একটা ওয়েবসাইট খুঁজবো, সেটা হচ্ছে ইন্ট্রাডে স্ক্রিনার। ইন্ট্রাডে স্ক্রিনার, এই ওয়েবসাইট খুঁজবো। এই ওয়েবসাইটে খুব ভালোভাবে দেখা যায় যে আগের উইকে কোন সেক্টরটা খুব ভালো দিয়েছে। তো এই ওয়েবসাইট খুলে গেল, এখান থেকে আমরা মার্কেটে যে সেক্টর পারফরমেন্স, ঠিক আছে, তো সেক্টর পারফরমেন্সে আমরা 7 দিন দেখবো, একদিন দেখবো না, 7 দিন দেখবো, যে প্রিভিয়াস উইকে 7 দিন কি 1 মাসটা দেখলেও খুব ভালো এবং 7 দিনটাও দেখলেও ভালো। আমরা 1 মাস ফার্স্ট দেখবো যে 1 মাসে কোন সেক্টরটা ভালো চলেছে। কোন সেক্টর চলছে? মেটাল, অটো, আইটি। এবার ঠিক আছে, এই 3টে ভালো সেক্টর, পিএসইউ ব্যাংক এবং আইটিটা আগের সপ্তাহে কি বলেছিলাম, আইটি কিন্তু সেলিং জোনে ট্রেড করছিল, ঠিক আছে, তো সেই জন্য আইটিকে অ্যাভয়েড করতে বলেছিলাম। তো 7 দিন আমরা কি দেখবো? আইটি কিন্তু নিচে চলে গেছে। কেন? তার কারণ আইটি সেলিং জোনে ছিল। তাতে শুধু এইটা দেখলেই হবে না যে আমরা এখানে যে এই সেক্টরটা এখানে আছে, এখান থেকে আমাদেরকে হালকা প্রাইস অ্যাকশনও দেখতে হবে যে সেক্টরটার গ্রাফ কি বলছে, মানে সেক্টরটা ইন্ডাইসেস চার্ট কি বলছে, কোন জায়গায় সেলিং জোনে ট্রেড করছে না বাইং জোনে ট্রেড করছে না ব্রেকআউট করেছে না সাপোর্ট জোনে ট্রেড করছে, সেটা দেখতে হবে। তো আমরা 30 দিন, আমরা এখন 7 দিনই দেখবো। তখন আমরা এখানে পেয়ে গেলাম মেটাল, অটো, আইটি, পিএসইউ ব্যাংক। তো 7 দিনও দেখবো যে এই সেক্টরগুলো মিল কোথায় পাচ্ছি। মেটাল আমাদের আছে, তাহলে মেটাল সেক্টর আমরা ফার্স্ট দেখবো। তো এখান থেকে আমরা যদি মেটাল দেখি, সিএনএক্স মেটাল সার্চ করবো, ঠিক আছে, যে সিএনএক্স মেটাল চলে এলো। এবং উইকলি চার্ট কি বলেছিলাম, উইকলি চার্ট যে এখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে, এখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে, রিটেস্ট করেছে এবং যদি ফার্স্ট চলে উইকলিতে কিন্তু একটা ভেরি বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে এবং খুব বড় ব্রেকআউট হয়েছে। তো আমরা এখান থেকে কন্টিনিউয়াসনে প্ল্যান করব। তো এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু বেড়ে 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 গেছে। তো ডেলি চার্টে যদি আমরা দেখি এখানে কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। তো আমরা হালকা পুল ব্যাকের অপেক্ষা করব, যদি পুল ব্যাক পাই তাহলে আমরা এখানে কিছু প্ল্যান করতে পারি নিফটি মেটালের মধ্যে, ঠিক আছে। তো আমাদের নেক্সট সেক্টর কি হবে? নিফটি মেটাল যেহেতু একটু হালকা, আমরা রিট্রেসের জন্য অপেক্ষা করছি। দেখো মার্কেট তো এইভাবে বাড়তে পারে না, মার্কেট হালকা সাইডওয়েজ হবে কিংবা একটু হালকা রিট্রেস করবে, তো আমরা সেই জায়গায় প্ল্যান করব। অর্থাৎ নিফটি মেটাল এই মুহূর্তে প্রচুর হাই, তো এখন এটা হালকা অ্যাভয়েড করার পক্ষে আমাদের পক্ষে সুবিধা, তখন স্টপ লস কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমরা যদি এখানে কোনো ট্রেড করি, আমাদের না করে এখান থেকে এই মোটামুটি 50% জন্য, মানে 10% 9% স্টপ লস হয়ে যাবে। তো এত বড় স্টপ লস কি আমরা নেবো? তো নেবো না। তো আমরা এখানে অপেক্ষা করব, হালকা রিট্রেস করবে, দেন আমরা সেখানে 0.5 জোন কি কোনো মুভিং এভারেজের কাছে এলে আমরা সেখানে প্ল্যান করতে পারি।
তো নেক্সট কি দেখবো, পিএসইউ ব্যাংক, মেটাল পিএসইউ ব্যাংক। এই যে 30 দিনের ছিল কি পিএসইউ ব্যাংক ছিল এখানে, তো 7 দিনেও পিএসইউ ব্যাংক এসে গেছে। তাহলে আগের সপ্তাহ বলেছিলাম যে পিএসইউ ব্যাংক কিন্তু ভালো রেজাল্ট, ভালো পারফরমেন্স করবে। তো সেম টু সেম আমরা এখনো দেখে নেবো সিএনএক্স পিএসইউ ব্যাংক। সিএনএক্স পিএসইউ ব্যাংক চলে এসছে। তো সিএনইউ পিএসইউ ব্যাংকে এখানে একটা স্ট্রাকচার যদি আমরা বানাই, এখানে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করেছে, সাইডওয়েজ হয়েছে এবং সেখান থেকে একটা মুভমেন্ট নিয়েছে। তো ডেইলি চার্টে আমরা এখানে খুব ভালো স্ট্রাকচার বানিয়েছি, এটা কিন্তু মেটালের থেকেও ভালো স্ট্রাকচার। প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেটা ব্রেকআউট করেছে এবং কন্টিনিউয়েশনের জন্য যেতে পারে। তো আমরা পিএসইউ ব্যাংকে আমরা এখানে হালকা প্ল্যান করতে পারি কিরকম, এখান থেকে আমাদের স্টপ লসটা থাকবে মোটামুটি 5%। তো আমরা টার্গেট নেবো, এই যে টার্গেটটা ছিল 5600 থেকে 7600, মানে 2000 পয়েন্ট, মানে প্রায় 9600 পয়েন্ট অবধি আমরা টার্গেট যেতে পারি। মানে এখন 8600 700 আছে, 9500 9600 এই লেভেল অবধি আমরা টার্গেট নিতে পারি। তো পিএসইউ ব্যাংক আমাদের রাডারে থাকতে পারে। তো নেক্সট কি দেখবো, অটো। মিডিয়া এন্টারটেনমেন্ট বেড়েছে কিন্তু এটা আমরা অ্যাভয়েড করবো, তার কারণ এটা নিউজ বেসিক স্টক হয়, এগুলো অতটা আমরা গুরুত্ব দেবো না। নেক্সট দেখবো অটো। অটো কি দেখবো, সেম সিএনএক্স অটো। অটো ইন্ডেক্স বলেছিলাম আগের দিন যে রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবং এখানে কিন্তু কনসলিডেট করছে, তাহলে নিফটি যদি একটু মুভমেন্ট করে অটো কিন্তু ছুটবে। ঠিক আছে, তো সেম টু সেম আমাদের প্রাইস অ্যাকশন সেম টু সেম কাজ করেছে। এই যে এখানে বলেছিলাম নিফটি এখানে রেজিস্ট্যান্স ব্রেকআউট, রিটেস্ট, আবার রিটেস্ট। ঠিক আছে, তো এখানে কনসলিডেট করেছে, মানে রেজিস্ট্যান্সে কনসলিডেট করা মানে কি খুব ভালো সাজেশন, যে কোনো মধ্যে মার্কেট স্ট্রং হলেই কিন্তু এটা ছুটবে। তো অটো যথারীতি 4 দিন না করে 4 দিন, মানে আমরা গত উইকেই নানা করে 5% মুভমেন্ট পেয়ে গেছি। ঠিক আছে, তো অটোতে আমরা এখানে প্ল্যান করতে পারি। তো আমরা এখান থেকে যদি হালকা ডেইলি চার্টে কি 1 আওয়ার চার্টে যদি আমরা এখান থেকে হালকা রিট্রেসমেন্ট পাই, তো আমরা এখান থেকে প্ল্যান করতে পারি। তো এগুলো অটো, মেটাল, পিএসইউ ব্যাংক, এই তিনটা আমাদের খুব বুলিশ স্টক, ঠিক, খুব বুলিশ সেক্টর। ঠিক আছে, তো এই তিনটে সেক্টরে আমরা নজর রাখবো যে কোনো এন্ট্রি আসছে কিনা। তো ফোমো এন্ট্রি নেবো না যে এখানে এন্ট্রি করে নেবো, তাহলে স্টপ লসটা কিন্তু এখানে রাখতে হবে কিংবা এর মিডিল পজিশন রাখতে হবে। ঠিক আছে, তো একটু হালকা নামবে, তখন মার্কেট তো এইভাবে চলে যাবে না, নিশ্চয়ই কিছু রিট্রেসমেন্ট দেবে, নাহলে সাইড হয়ে যাবে। তো আমরা সেই মুভমেন্টে প্ল্যান করবো, আমাদের এই তিনটে নজরে রাখতে হবে। তো আরেকটা সেক্টর কিন্তু খুব ভালো আছে, সেই সেক্টরটা এখানে কিন্তু পারফরমেন্স গত সপ্তাহে দিয়েছে এবং 30 দিনেতে হালকা দিয়েছিল, যেমন হচ্ছে যে এইটা হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস। ঠিক আছে, তো এর হচ্ছে আমরা চার্টটা দেখবো যে কি স্ট্রাকচারটা বানিয়েছে। তো এর যে স্ট্রাকচারটা বানিয়েছে এটা যদি আমরা উইকলিতে দেখি, উইকলিতে যেমন যদি দেখতে পাই তাহলে একটা ভালো স্ট্রাকচার, ফিনান্সিয়াল স্ট্রাকচারটা খুব ভালো বানিয়েছে। কিরকম আমরা বোঝার চেষ্টা করব। মার্কেট এখান থেকে একটা মুভমেন্ট নিয়েছে, পুল ব্যাক নিয়েছে, এখান থেকে মুভমেন্ট নিয়েছে, পুল ব্যাক নিয়েছে, এখান থেকে মুভমেন্ট নিয়েছে, আবার পুল ব্যাক নিয়েছে, এখান থেকে কিন্তু একটা কন্টিনিউয়েশনের জন্য আমরা প্ল্যান করতে পারি। তার কারণ কি, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সকে সাপোর্ট নিয়েছে, আবার এখানে গেছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার এখানে এই যে হাইটা ছিল প্রিভিয়াস হাই, এই হাইটা ব্রেক করার জন্য আমরা প্ল্যান করব। ঠিক আছে, এবং সাপোর্টে একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছি। ওগুলো কি হয়েছে, ওগুলো অনেকটা ছুটে গেছে, এটা কিন্তু এখনো ছুটতে বাকি আছে। তো আশা করছি এই সেক্টরটা, ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরটা কিন্তু পরবর্তী সপ্তাহে কি পরবর্তী মান্থলিতে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে। আর একটা ফিনান্সিয়াল সার্ভিসের সাথেও এই যে 25/50 এইটাও একটা সেক্টর আছে। ঠিক আছে, তো এইটাও যদি আমরা দেখি এখানে সিএনএক্স ফিনান্সিয়াল সার্ভিসে একটাই দিচ্ছে, এইটা দিচ্ছে না। তো আমরা এই সেক্টর, এই দুটো সেক্টরের মধ্যে আমরা নজর রাখবো যে কোন সেক্টরটা ভালো পারফরমেন্স করছে। তো আমাদের কাছে কোন কোন সেক্টর হলো, মেটাল, পিএসইউ, অটো আর ফিনান্সিয়াল সার্ভিস। ঠিক আছে, এই চারটে সেক্টরে আমরা নজর রাখবো। এবার এর মধ্যে কি দেখবো, যদি আমরা এই সেক্টরে ডাইরেক্ট ইনভেস্ট করতে চাই তাহলে এর ইটিএফ নিতে পারি। ঠিক আছে, তো ইটিএফ কি করব, আমি সাপোজ বললাম যে মেটালে আমি ইনভেস্ট করবো, যে আমার মেটালটা খুব ভালো লাগছে, আমি মেটাল খুব বলিস, আমি মেটালে ইনভেস্ট করবো। তো কিভাবে ইনভেস্ট করবো, সিএনএক্স মেটাল, আমি এখানে সিএনএক্স মেটাল দেখলাম। ঠিক আছে, তো সিএনএক্স মেটাল দেখলাম এত দূর চলে গেছে, তো আমরা এখানে কি করবো, যে ঠিক আছে আমার এখন আমি অপেক্ষা করতে পারছি না নিচে নামার, আমি এই জায়গায় ইনভেস্ট করবো। তো আমরা এখানে মেটাল ইটিএফ, ঠিক আছে, তো মেটাল ইটিএফ এ আমরা এখানে ইনভেস্ট করতে পারি। তো ইনভেস্ট করার আগে সবাই যথারীতি যে যার যে ফিনান্সিয়াল অ্যাডভাইসের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবে। আমি জাস্ট ইনভেস্ট করার পদ্ধতিটা বলছি যে কিভাবে ইনভেস্ট করবে যদি আমরা মেটাল ইনভেস্ট করতে চাই, মেটাল ইটিএফ। ঠিক আছে, তো মেটাল ইটিএফ কিরকম, এখান থেকে আমরা সার্চ করব মেটাল ইটিএফ। ঠিক আছে, মেটাল ইটিএফ যদি আমরা এখানে থাকে দেখবো আমরা মেটাল ইটিএফ একটা আছে, যেমন এই যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি মেটাল ইটিএফ। ঠিক আছে, তো আমরা এখানে ডাইরেক্ট এটা আমরা এখান থেকে বাই করতে পারি এবং হালকা কোয়ান্টিটি এখানে বাই করলাম, একটু নামলো আবার বাই করলাম, আবার একটু নামলো বাই করলাম। ঠিক আছে, তো আমরা এইভাবে প্ল্যান করতে পারি মেটাল ইটিএফ। সেম পিএসইউ ব্যাংক, সেম অটো, সেম ফিনান্সিয়াল সার্ভিস।
এবার আমরা যদি একটু রিস্ক নিতে চাই, তো রিস্ক নিতে গেলে কি রিস্ক যদি নিতে চাই তাহলে কিসে ইনভেস্ট করতে হবে, তাহলে আমাদের স্টকে ইনভেস্ট করতে হবে। তো যদি মেটালে কোনো স্টক ইনভেস্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে দেখবো যে মেটালে কি স্টক বেস্ট আছে, যেমন হিন্দুস্তান কপার। হিন্দুস্তান কপারে যদি আমরা প্রাইস অ্যাকশন দেখি যে আমাদের কোনো এন্ট্রি অপশন দিচ্ছে কিনা, ঠিক আছে। তো হিন্দুস্তান কপার আমরা এখান থেকে দেখবো যে একটা খুব খুব ভালো প্রাইস অ্যাকশন আছে। কিরকম, প্রিভিয়াসলি হাই ছিল হচ্ছে এটা প্রিভিয়াস হাই ছিল 2010 সালে। তো মার্কেট ওখান থেকে প্রিভিয়াস হাই ছিল 600, সেখান থেকে নেমে 22 টাকা এসেছিল, ঠিক আছে। তো 22 টাকা থেকে আবার মার্কেট হায়ার হাই হায়ার লো বানিয়ে কিন্তু মার্কেট এখন প্রিভিয়াসলি যে হাই ছিল তার ওখানে কিন্তু ট্রেড করছে। তো আগামী মাসে আমরা এখান থেকে এই যে অল টাইম হাই আছে 125 টাকা এখনো কিন্তু গেন হতে বাকি আছে। তো এইটাও বাকি থাকবে না আশা করছি, নেক্সট উইকেই মনে হয়, তার কারণ এখান থেকে সেলিং জোন আছে, এখানে কোনো সেলিং জোনই নেই, বোঝা গেল। তো এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করি, তো এখান থেকে দেখো এখান থেকে একটা সেলিং এসেছে, ঠিক আছে। তো সেলিং কিভাবে হয়, সেলিং আসে হালকা পুল ব্যাক নাই, দেন আবার সেলিং আসে কন্টিনিউয়াস যেটাকে বলে। তো এখানে কিন্তু সেম হয়েছে, কি এখানে সেলিং ক্যান্ডেল, নেক্সট আবার বায়ার অ্যাক্টিভ, ঠিক আছে। তো আবার সেলিং ক্যান্ডেল, আবার বায়ার অ্যাক্টিভ, তার মানে এটা কি বাইং জোনে আছে, পুরোটাই বাইং জোনে আছে, ঠিক আছে। তো আমরা এখানে যদি একটা প্ল্যান করি, ছোট প্ল্যান, আমরা এখানে 541 টাকায় বাইং করে এখানে অল টাইম হাই যেটা ছিল, তো সেখানে আমরা রিক্সি ট্রেড হতে পারে, তার কারণ এটা একটা অনেক দূর ছুটে গেছে, তো যে কোনো সময় প্রফিট বুকিং আসতে পারে। কিরকম, যারা এই জায়গায় বাই করেছে, যারা এই জায়গায় বাই করেছে, তারা কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং করতে পারে। প্রফিট বুকিং এর জায়গাটা কোথায়, প্রফিট বুকিং এর জায়গাটা হচ্ছে 1 নম্বর লেভেল হচ্ছে অল টাইম হাই যেটা বললাম 658 657, তার আগে কিন্তু এইটা একটা লেভেল আছে 609। তার কারণ কি, এই পুরোটা একটা কিন্তু একটা সাপ্লাই জোন হিসাবে কাজ করবে, এই যে পুরোটা একটা সাপ্লাই জোন হিসাবে কাজ করবে 615 অবধি, ঠিক আছে। এটা একটা সাপ্লাই জোন, তো এখান থেকে কিন্তু প্রফিট বুকিং আসতে পারে, ঠিক আছে। তো এখান থেকে রানা করে আমরা একটা ছোট্ট গেন 10-15% গেন আমরা আশা করতে পারি, তারপরে প্রফিট বুকিং। তো আমরা যদি একটু সেফ খেলি, কিরকম, আমরা অন্য স্টক যদি দেখি, যেমন ন্যাশনাল অ্যালুমিনিয়াম আমরা দেখবো। আগের উইকে আমি আলোচনা করেছিলাম ন্যাশনাল অ্যালুমিনিয়াম, তো এই উইকেও দেখবো যে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোনো স্ট্রাকচার বানিয়েছে নাকি, ঠিক আছে। আগের উইকে আমরা বলেছিলাম যে তখন মেবি এই ক্যান্ডেলটা ছিল, তো এখান থেকে আমরা বলেছিলাম যে এখান থেকে আমরা ছোট স্টপ লস দিয়ে আমরা প্ল্যান করতে পারি। তার কারণ কি, মান্থলিতে ব্রেকআউট করেছে, ঠিক আছে, এবং মান্থলিতে ব্রেকআউট করেছে এবং উইকলিতেও ব্রেকআউট, সবেতেই ব্রেকআউট। তো আমরা এখান থেকে একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম যে এখান থেকে আমরা একটা প্ল্যান করতে পারি। তো কন্টিনিউয়েশনের জন্য প্ল্যান করলে আমরা এখান থেকে নানা করে আমরা প্রায় 10-15% তো আমরা আরামসে পেয়ে যেতাম। তো যাই হোক, তো এখন আমরা কি এখানে প্ল্যান করব, আমরা এখানে প্ল্যানটা একটু অ্যাভয়েডই করবো, তার কারণ এটা অনেক দূর চলে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাভয়েড করব, এখানে এটা হালকা অ্যাভয়েডই করা যাবে, তখন এটা যদি আমরা এন্ট্রি নিই তাহলে কিন্তু যে কোনো মতে প্রফিট বুকিং আসতে পারে কিংবা নিচে আসতে পারে, একটু অ্যাভয়েড করাই ভালো। তো ওই জন্যই বললাম মেটাল সেক্টর অনেক দূর চলে গেছে। তো আমরা অপেক্ষা করব কোনো কনসলিডেশন, কিরকম কনসলিডেশন, এই যে ক্যান্ডেলটা আছে এর মধ্যে যদি কোনো কনসলিডেশন করে কিংবা হালকা কনসলিডেশন করে নিচে আসে, তো আমরা সেই জায়গায় আমরা এন্ট্রি করতে পারি। আমরা এই জায়গায় এন্ট্রি করার থেকে সেই জায়গায় এন্ট্রি করাটা বেস্ট হবে, এবং কোনো মুভিং অ্যাভারেজের কাছে আসে, ঠিক আছে। যেমন এখন এটা এটা কোন মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 10-20 মেবি। তো আমরা এখানে 10-20 মেবি ইএমএ ওয়ান কত আছে, 10, হ্যাঁ 10, 10-20। তো আমরা এখনো কিন্তু 10 মুভিং অ্যাভারেজও, এখনো 10 মুভিং অ্যাভারেজকেও কিন্তু টাচ করেনি। যতবার 10-20 কাছে এসেছে ততবার গেছে। তো আমরা নেক্সট অপেক্ষা করবো এই 10-20 কাছে আসছে কিনা। যেমন এই একবার এসেছে, এই একবার এসেছে, এই একবার এসেছে, এই একবার এসেছে। তো আমরা এখানে অপেক্ষা করবো, যদি এই জায়গায় আসে তো আবার সেখান থেকে ছুটবে, ঠিক আছে। তো ন্যাশনাল অ্যালুমিনিয়াম আমরা দেখলাম, সেল দেখবো। তো এখন সব মেটাল সেক্টরই কিন্তু ছুটে গেছে, তো যারা ইনভেস্ট করে আছে তারা অপেক্ষা করো, আরো কিন্তু ভালো গেন পেতে পারো, ঠিক আছে। তো সেল আমরা কি দেখবো, সেলও সেম জিনিস, সেম জিনিস নয়, সেল আলাদা প্রাইস অ্যাকশন বানিয়েছে, একটা রাউন্ডিং বটম প্যাটার্ন বানাচ্ছে এখান থেকে, ঠিক আছে। এইভাবে একটা রাউন্ডিং বটম প্যাটার্ন বানাতে পারে। তো মান্থলি চার্টে আমরা কি দেখবো, মান্থলি চার্টের সেল কিন্তু একটু উইকই আছে, তার কারণ মেটাল সেক্টর অল টাইম হাই ব্রেক করেছে কিন্তু সেল এখনো ব্রেক করতে পারেনি, তার মানে এটা কিন্তু সেক্টরের থেকে একটু কম জড়িয়ে আছে। তো আমরা অ্যাভয়েড করবো এগুলোই। তো নেক্সট যাই হোক, মেটাল কি বললাম, মেটাল অনেক দূর কিন্তু ছুটে গেছে, তো মেটালকে একটু হালকা অ্যাভয়েড করি ভালো, একটু হালকা রিট্রেসমেন্ট করলে আমরা মেটালের দিকে দেখতে পাই। তো পিএসইউ ব্যাংক দেখবো নেক্সট, কোনো স্ট্রাকচার বানিয়েছে কিনা পিএসইউ ব্যাংক। ফার্স্ট দেখবো মহা ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, তার কারণ কি, পিএসইউ ব্যাংক ছুটেছে 4.22%, আর মহা ব্যাংক ছুটেছে 10.8%, মানে পিএসইউ ব্যাংকের থেকেও মহা ব্যাংক কিন্তু আরো বেশি বুলিশ। তো মহা ব্যাংক যদি আমরা দেখি, মহা ব্যাংক মানে ব্যাংক অফ মহারাষ্ট্র, তো এখানে আমরা কি দেখবো, মহা ব্যাংক হচ্ছে মান্থলি চার্টে কি দেখাবো, এখানে
এখানে একটা রেজিস্ট্যান্স তো হালকা এখানে বাকি আছে, তো আমরা এইটুকু লেভেলের জন্য আমরা অপেক্ষা করতে পারি, কিংবা আমরা অ্যাভয়েড করবো। তার কারণ কি, পিএসইউ ব্যাংক ব্রেকআউট করেছে কিন্তু মহাব্যাংক ব্রেকআউট করেনি। তো যে কোনো, সাপোজ এই জায়গা থেকে সেলিং আসতে পারে, এই জায়গা থেকে সেলিং আসতে পারে, কোথেকে সেলিং আসবে বলা যাবে না। তো ইন্ডিয়ান ব্যাংক দেখবো, ইন্ডিয়ান ব্যাংক কি আছে, এখন ওটা একটু স্ট্রং ফান্ডামেন্টাল আছে, সেই জন্য স্ট্রং বলছি, উইক ফান্ডামেন্টাল, সেই জন্য ওটা হচ্ছে। তো ইন্ডিয়ান ব্যাংক যদি আমরা দেখি এখান থেকে, ইন্ডিয়ান ব্যাংক কিন্তু পিএসইউ ব্যাংকের সাথে স্ট্রাকচারটা মিলেছে। কিরকম, মান্থলিতে হচ্ছে কি অল টাইম হাই, উইকলিতে কি দেখবো, উইকলিতে কিন্তু যেমন বললাম যে মুভিং অ্যাভারেজের কাছে এসেছে। কিরকম, যেমন এখান থেকে মুভমেন্ট করেছে, মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়েছে, আবার গেছে, তো আবার মুভিং অ্যাভারেজে কিন্তু উইকলিতে সাপোর্ট নিয়েছে এবং ভেরি বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। তো ডেলিতে যদি আমরা এখান থেকে একটা প্ল্যান করি, তো ডেলিতে এখানে একটা সেলিং জোন আছে, এই যে এখান থেকে একটা সেলিং এসেছে, এই যে সেলিং এসেছে। তো আমরা এখানে অপেক্ষা করব, আবার যখন এখানকে যাবে কিন্তু একটা সেলিং আসবে। তো যখন এই 50% লেভেলটা কাছে আসবে এবং মুভিং এভারেজটা ঠিক এরকম হয়ে যাবে, তখন আমরা এখানে একটা প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো ইন্ডিয়ান ব্যাংক এইভাবে একটা প্ল্যান করতে পারি। নেক্সট দেখবো আইওবি মেবি নিচেই আছে, তার কারণ মেবি, হ্যাঁ বললাম আইওবি, অতএব এই সব স্টক অ্যাভয়েড করাই ভালো। তার কারণ দেখেছো কিরকম ভাবে মানে পিএসইউ ব্যাংক অল টাইম হাই, কিন্তু এ কিন্তু এখন নিচে ডাউনে চলছে, তো এইগুলো অ্যাভয়েড করবো। ব্যাংক অফ ইন্ডিয়া দেখবো কিরকম পজিশনে আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো ব্যাংক অফ ইন্ডিয়াও সেম, নিচে নিচে ট্রেড করছে, কিন্তু স্ট্রাকচার খুব ভালো বানিয়েছে। কিরকম, মান্থলি মান্থলি চার্ট এখান থেকে গেছে, দিয়ে একটা এখান থেকে একটা ইউ প্যাটার্ন বানিয়েছে, যেটাকে বলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। ঠিক আছে, তো হ্যান্ডেলটা হয়নি, এটাকে বলে রাউন্ডিং বটম প্যাটার্ন। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখনো ব্রেকআউট করেনি, তো পিএসইউ ব্যাংক যেহেতু বুলিশ, আমরা এখান থেকে একটা ব্রেকআউটেরও প্ল্যান করতে পারি। তো আমরা যদি মান্থলি ডেলি চার্টে দেখি যদি আমরা, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, অলরেডি রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করছে। ঠিক আছে, তো এখানে রেজিস্ট্যান্স লেভেলে বাইং করাটা কি ঠিক হবে, তো সেটা আমার কি বলবো, রেজিস্ট্যান্স লেভেলে বাইং করাটা ঠিক হবে না। যাই হোক, তো আমরা এটাও অ্যাভয়েড করতে পারি। ইউকো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এগুলো আমরা দেখতে পারি, কিন্তু পিএসইউ ব্যাংক যেটা দেখলাম, পিএসইউ ব্যাংক কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান ব্যাংক ছাড়া বাকি ব্যাংকগুলো কিন্তু অতটা স্ট্রং নয়। তো আমরা নেক্সট দেখবো কানাড়া ব্যাংক, কিন্তু ভালো র্যালি মেরেছিল। আমরা কানাড়া ব্যাংকে যদি কোনো কিছু দেখতে পাই, তো আমরা সেখান থেকে একটা প্ল্যান করতে পারি। কানাড়া ব্যাংক কিন্তু সেলিং জোনে ঘুরছে। কেন, এই যে এখানে একটা উইক ছিল, এই যে সেলিং জোন, আবার কিন্তু সেই জায়গাতে এসেছে। ঠিক আছে, তো আমরা এগুলো আগে ব্রেকআউট দিক, দেন আমরা প্ল্যান করতে পারি। আগে ব্রেকআউট দিক, না হলে তো শুধু শুধু প্ল্যান করে লাভ নেই। তো ইউকো ব্যাংক আমরা দেখবো, তো সব ব্যাংক, পিএসইউ সব ব্যাংকই কিন্তু এরকম ভাবে ঘুরছে। তো পিএসইউ ব্যাংকে আমাদের এন্ট্রিটা আশা করছি এ সপ্তাহে না নেওয়াই ভালো হবে। তো যাই হোক, অটো দেখবো, অটো অটো কি বলছে, বস বস হচ্ছে স্ট্রং, বস লিমিটেড। তো বস স্ট্রাকচার খুব ভালো বানিয়েছে। কিরকম স্ট্রাকচার বানিয়েছে, এটা মান্থলি চার্টে ভেরি বিগ বুলিশ আমরা দেখতে পাচ্ছি। তো দেন উইকলি চার্ট দেখবো, আর মুভিং অ্যাভারেজটা তুলে দেবো, মুভিং অ্যাভারেজটা নেক্সট লাগবে না। তো আমরা এখান থেকে কি দেখবো, বস এখান থেকে কিন্তু খুব ভালো স্ট্রাকচার বানিয়েছে। কিরকম, মার্কেট কন্টিনিউয়াসলি উপর দিকে গেছে, এবং এখান থেকে একটা ফ্ল্যাগ অ্যান্ড প্যাটার্ন, এই যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে। ঠিক আছে, তো এটা খুব সুন্দর, এটা গেছে এবং ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে এবং ব্রেকআউট দিয়েছে, খুব স্ট্রং ব্রেকআউট। ভলিউমটা যদি আমি এখানে অ্যাড করি, তো এখানে দেখা যেত, যাই হোক ভলিউমটা আশা করছি স্ট্রংই হবে, এবং ডেইলি ক্যান্ডেলে দেখবো খুব বড় একটা বুলিশ ক্যান্ডেল। তো আমরা এত বড় ক্যান্ডেলে আমাদের এন্ট্রিটা করাটা কি ঠিক হবে, কিন্তু কিছু করার নেই, এই জায়গায় এন্ট্রি করতে হবে। তার কারণে মার্কেট কিন্তু সোমবার কি মঙ্গলবার যদি একটু বুলিশ থাকে, কিন্তু একদম অল টাইম হাই মেরে দেবে। ঠিক আছে, তো আমরা বসে একটা প্ল্যান করতে পারি। বস আছে ভালো স্টক, বস আছে। নেক্সট কি দেখবো, অশোক লেল্যান্ড আশা করছি অনেক দূর ছুটে গেছে, তার কারণ আমি অনেক দিন আগে একটা প্ল্যান করেছিলাম। মান্থলি চার্টে এখানে একটা ব্রেকআউট দিয়েছিল, সেখান থেকে 130 টাকা থেকে 188 টাকা চলে গেছে। তো ডেইলি চার্টেও কিন্তু ভেরি বিগ বুলিশ এবং কন্টিনিউয়াসলি যাচ্ছে। এখানে কি প্ল্যান করবো, এখানে এরকম ভাবে যদি কোনো স্ট্রাকচার বানায়, মার্কেট বেড়ে গেছে, এরকম ভাবে কোনো স্ট্রাকচার বানায়, তাহলে আমরা প্ল্যান করবো। যেমন এই যে আবার গেছে, আবার যদি এরকম কিছু একটা বানায়, তো আমরা প্ল্যান করবো। তাছাড়া এখন প্ল্যান না করাই ভালো। আসলে এম বাজাজ অটো আশা করছি নিচে আছে। এম টা দেখবো, মাহিন্দ্রা কি দেখবো, যে এটা মান্থলি চার্টে দেখবো ভেরি বিগ বুলিশ, এবং এখানে একটা কনসলিডেশন 1 মাস হয়েছে। তারপরে উইকলিতে ডেলিতে ঠিকই আছে, ডেলিতে রেজিস্ট্যান্স ট্রেড করছে, কিন্তু গত 4 দিন ধরে অটো সেক্টর খুব দূর ছুটেছে, তো সেও ছুটেছে। তো এখন সব এই স্টক গুলোকে একটু হালকা
মানে কি বলবো, হালকা হচ্ছে রিট্রেস করতে হবে, তার কারণ এটা অনেক দূর ছুটে গেছে, তো যে কোনো সময় প্রফিট বুকিং আসতে পারে কিংবা এখানে সাইড ওয়েজ হতে পারে। ঠিক আছে, তো এখন আমরা অটো সেক্টরটা, পিএসইউ ব্যাংক, মেটাল, এই তিনটে সেক্টর কিন্তু অলরেডি বহুত ছুটে গেছে, অপেক্ষা করবো আমরা। আমি যেটা বললাম ফিনান্সিয়াল সার্ভিস, এই সেক্টরটা কিন্তু খুব ভালো সেক্টর ছিল, সামনের উইকে আমরা চলতে পারার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, তো আমরা এখানে যদি কোনো প্যাটার্ন পাই আমরা দেখবো আরইসি, কোলা, পিএফসি। ঠিক আছে, আরইসি দেখবো, আরইসি কি বলছে। আরইসি খুব ভালো স্টক, এবং মান্থলি চার্টে কি বানিয়েছে দেখবো। মান্থলি চার্টে দেখবো নিচে ট্রেড করছে, এবং কন্টিনিউয়াসলি মান্থলি চার্টে দেখবো এখান থেকে একটা খুব বড় র্যালি, কিরকম 108 টাকা থেকে 600 সাড়ে 600 টাকা র্যালি মেরেছে। তো এখান থেকে যদি আমরা ডেইলি চার্টে যাই, ডেইলি চার্টে কি দেখতে পাবো, ডেইলি চার্টে দেখবো যে কন্টিনিউয়াসলি মার্কেট নেমেছে নেমেছে নেমেছে, এবং এখান থেকে মার্কেট হায়ার হাই বানাতে শুরু করেছে, মানে ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, এই যে হায়ার হাই বানিয়েছে। তো এখান থেকে আমরা একটা লো, মানে একটা রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করবো। তার মানে সামনের উইকটা আমাদের কিন্তু যে আবার যে এরকম ভাবে ছুটবে সেটা কিন্তু ছুটবে না, কারণ বেশিরভাগ সেক্টর গুলোই কিন্তু সব স্টক ছুটে গেছে অলরেডি। তো সামনের উইক হালকা কনসলিডেশন করতে পারে। ঠিক আছে, তো কোলা ফাইন্যান্স, পিএফসি আশা করছি সেম হবে, কারণ অলরেডি এই সপ্তাহে একটা বড় র্যালি দিয়ে দিয়েছে, তো এইভাবে তো র্যালি দিবে না, কন্টিনিউয়াসলি বেড়ে যেতেই পারে, সেটা নয়, কিন্তু বলছি আর কি। তো মান্থলি চার্টে কোলা ফাইন্যান্সে খুব ভালো স্ট্রাকচার বানিয়েছে, এবং ডেইলি চার্টেও খুব ভালো স্ট্রাকচার। কিরকম, ডেইলি চার্টে এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এই যে রেজিস্ট্যান্স ছিল, এটা কিন্তু ব্রেক করেছে এবং কন্টিনিউয়াসলি এভাবে ব্রেক করেছে। তো আমরা অপেক্ষা করব রিট্রেসমেন্টের জন্য। কিরকম, এটা একটু ব্রেক করে দেন যদি রিটেস্ট করে, আমরা এখানে যদি কোনো হ্যামার প্যাটার্ন পাই, আমরা এখান থেকে একটা প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো কোলামন্ডলম আছে, শ্রীরাম ফাইন্যান্স তো অলরেডি চলেই গেছে। তো এইগুলো আমরা ভাবতে পারি। কিরকম, মেটাল আমাদেরকে অপেক্ষা করতে হবে, যে কোনো কি বলবো, যে কোনো ট্রেন নেওয়ার আগে এগুলো অপেক্ষা করতে হবে। তখন মার্কেট অলরেডি নিফটি, কি বললাম, নিফটি দেখেছো, নিফটি এখান থেকে গত 3 দিনে, 1 2 3 4, গত 4 দিনে এখান কোথা ছিল, 25,900 থেকে 26,300। ঠিক আছে, তো এই 4 দিনে দেখো, এই 4 দিনে প্রায় 426 পয়েন্ট মুভমেন্ট করেছে। তো যে স্টক গুলো অলরেডি মুভমেন্ট দিয়ে দিয়েছে, যেমন আমি এখানে আমি বলতে চাইছি মেটাল, অটো, পিএসইউ, তারা কিন্তু এবার সাইডওয়েজ হয়ে যাবে। কিরকম, তখন মার্কেট তো এইভাবে বাড়ে না, মার্কেট এইভাবে যায় আবার নামে, এইভাবে যায় আবার নামে। ঠিক আছে, কিংবা এইভাবে যায় যে কনসলিডেশন করে, তবেই হবে। যেমন অশোক লেল্যান্ড চার্টটা দেখলে আমরা বুঝতে পারবো। যেমন দেখো, অশোক লেল্যান্ড কি চার্টটা দেখলে বুঝতে পারবো। দেখো, মার্কেট এখান থেকে বেড়েছে, কন্টিনিউয়াসলি কি বেড়েছে, 1 2 3 4 5 6, 6 দিন ধরে সাইডওয়েজ হয়েছে, আবার বেড়েছে, আবার 2 দিন 3 দিন 4 দিন ধরে সাইডওয়েজ হয়েছে, আবার বেড়েছে। আবার আমরা এই জায়গাটা হচ্ছে আমাদের বেস্ট প্ল্যান থাকবে, যে আমরা সাইডওয়েজ থাকবে, আমরা এখান থেকে ব্রেকআউট হবে, আমরা এখানে ছোট্ট স্টপ লস দিয়ে আমরা প্ল্যান করব একটা ছোট র্যালির জন্য। টার্গেট কিরকম থাকবে, এই যে টার্গেটটা, সেম টার্গেট হবে এইটা। সেরকম যখনই টার্গেটটা কমে কমে আসবে, মানে আমি সাপোজ বলছি এখান থেকে আমরা টার্গেট নিলাম 10%, আবার এখান থেকে 10%। ঠিক আছে, এবার যখন দেখবো যে টার্গেটটা কমে কমে যাচ্ছে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে স্টকটার কিন্তু, মানে কি বলবো, যে বাড়ার যে প্রবণতাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে কমে যাচ্ছে। অতএব স্টকটা হালকা সাইডওয়েজ থাকতে পারে, কারণ স্টক তো আর এইভাবে আমি বলছি 188 টাকা থাকে, এটা তো এখান থেকে 1,000 টাকা চলে যেতে পারে না, যেতেও পারে, কিন্তু সচরাচর হয় না। অতএব এই জিনিসটা মাথায় রেখে ট্রেড করতে হবে, যেখানে সেখানে এন্ট্রি নিয়ে আমাদের তো কোনো লাভ নেই। আমাদেরকে মাথায় রাখতে হবে ছোট স্টপ লস, বড় টার্গেট, ছোট এসএল, বড় টার্গেট। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমাদের আগামী সপ্তাহে প্ল্যান কি থাকছে, অপেক্ষা করা, তাছাড়া কোনো উপায় নেই, তার কারণ সব সেক্টর অলরেডি চলে গেছে, মেটাল, পিএসইউ, অটো, সব সেক্টর অলরেডি ছুটে গেছে। অর্থাৎ তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কিরকম, তাদেরকে একটু সময় দিতে হবে, হয় কন্টিনিউয়েশন বলছে, হয় কনসলিডেশন, না হলে একটু ডাউন। ঠিক আছে, তো এরকম কোনো স্ট্রাকচার যদি আমাদের বানায় নেক্সট উইকে, তাহলে আমরা সেখানে প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো বাকি যেগুলো ডাউন আছে, ডাউনের কথা তো এখন না বলাই ভালো, কারণ নিফটি অল টাইম হয়, এরা দেখো আইটি ডাউন, কনজিউমার গুডস ডাউন, হেলথ কেয়ার ডাউন, ফার্মা ডাউন, কনজামশন ডাউন, যেগুলো ডাউন আছে সেগুলো কথা ভুলে যেতেই হবে এখন। এগুলো আবার যখন মুভমেন্ট করবে তখন এর কথা ভাবা যাবে। এখন অটো, এনার্জি, এগুলো খুব ভালো। যেমন অটো, এই তিনটে সেক্টর প্লাস ফিনান্সিয়াল, এনার্জি সেক্টর আমরা দেখিনি। এনার্জি সেক্টর যদি আমরা দেখি, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস, কনস্ট্রাকশন, এনার্জি যদি আমরা দেখি, একটা দেখবো যদি আমরা এনার্জি, যেমন এনার্জি যদি আমরা সিএনএক্স এনার্জি সেক্টর যদি দেখি, সিএনএক্স এনার্জি, ঠিক আছে, সিএনএক্স এনার্জি কি আসছে,
আসছে না, সিএনএক্স, হ্যাঁ এসেছে। তো আমরা যদি এখানে কোনো দেখি, দেখো সেম জিনিস কিরকম, নিফটি অল টাইম হাই কিন্তু এনার্জি দেখো কত ডাউন, হাই মেরেছিল 44,549, এখন চলছে 36,275। অনেক দূর যেতে হবে এখন সিএনএস এনার্জিকে অল টাইম হাই মারতে। নিফটি হয়তো 30,000 পৌঁছে যাবে কিন্তু এনার্জি তখনও হয়তো এই হাইটা টাচ করতে পারবে না। ঠিক আছে, তো আমরা এখনো যেগুলো নিফটিকে ওভার পারফর্ম করছে, হয়তো নিফটি অল টাইম হাই আছে কিন্তু যেমন দুটো সেক্টর আছে, যেমন বললাম অটো, ঠিক আছে, অটো, পিএসইউ ব্যাংক, মেটাল, এগুলো কি, এগুলো অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে, রিটেস্ট করেছে, আবার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেস্ট হচ্ছে, তার কারণ কি, নিফটি যদি একটু ডাউন আসে, এরা ডাউন আসবে, তো এরা এখানে সাপোর্ট পেয়ে যাবে, এখানে সাপোর্ট পেয়ে গেলে এখানে বায়ার্স অ্যাক্টিভ হবে, আবার ছুটবে, এরকম ভাবে চলে। আর এদের কি হবে, নিফটি এনার্জির কথা বলছি, সাপোজ আমি বললাম সাপোজ নিফটি একটু ডাউন হলো, তার নিফটি তো এইভাবে যাবে না, নিফটি আস্তে আস্তে যাবে। তো এখানে হয়তো এনার্জি ডাউন হলো, এখান থেকে ডাউন হলো, এখানে একটা সাপোর্ট পেলো, ঠিক আছে, আবার এখান থেকে ডাউন হলো, এখানে কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আবার সেলিং জোন আসবে, এইভাবে ছুটবে, আবার ব্রেকআউট দেবে, তারপরে আবার রিটেস্ট হবে। তার থেকে যেটা আমার ব্রেকআউট দিয়েছে তো সেটাই ট্রেড করা ভালো। যখন ব্রেকআউট দেবে তো আমাদের হাতে কাছে থাকবে, তারপর তো চোখের সামনে চলে যাচ্ছে না, যখন ব্রেকআউট দেবে তখন আমরা দেখবো যে এটা ঠিক আছে, এনার্জি সেক্টর ব্রেকআউট দিয়ে দিয়েছে, আমরা তাহলে অপেক্ষা করবো কোনো সাপোর্টের জন্য, আমরা সেই সাপোর্টে তাহলে প্ল্যান করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্ল্যান করব। তো আজকের মতো এই, আবার নেক্সট উইকে আমরা সেক্টর অ্যানালিসিস করব, আর কালকের আমরা নিফটি অ্যানালিসিস করব কালকের ভিডিওতে। ঠিক আছে, ধন্যবাদ। তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি পছন্দ হয়।